আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবসে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আমার সামনে জুলাই গণ অভ্যুত্থানের প্রাণপ্রিয় সহযোদ্ধা উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলকে জানাই জুলাই গণ অভ্যুত্থানের পাঠাতাম 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে গড়ে ওঠা শিক্ষা অধিকার প্রগতি পতাকাবাহী সংগঠন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি এই গণ অভ্যুত্থানে বীর শহীদ ভাইরা যাদের জীবন আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই অর্জন। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তরুণ ছাত্র সমাজের সাহসের বাতিঘর সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর ভাইকে, তার যে ঐতিহাসিক বাণী, এই ছাত্র সমাজ যখন আমরা দেখেছি ফ্যাসিস্টের গুলিতে আমার শত শত ভাইয়েরা শহীদ হচ্ছে, তখন আমরা জানতাম না যে আমরা বেঁচে ফিরব কিনা। সেই মুহূর্তে ফ্যাসিস্টের নির্মম নির্যাতনের শিকার হয়ে কোর্টে বারান্দায় যিনি ঘোষণা দিয়েছিলেন এই সরকারের 90% পতন হয়েছে আর 10% ধাক্কা দেন, আমরা সাধারণ ছাত্র জনতা নুরুল হক নূর ভাইয়ের সেই বাণীতে উজ্জীবিত হয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করার নতুন সাহস পেয়েছিলাম। আমাদের ভিতর জেগে উঠেছিল বিজয়ের নেশা। আমরা নুরুল হক নূর ভাইয়ের সেই কথায় 10% ধাক্কা দিয়ে এই 16 বছর দুঃশাসনকে পতন ঘটিয়েছিলাম, শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করার জন্য নয়, এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য। কিন্তু বন্ধুগণ, আমরা বসে দেখতেছিলাম আমার এক এক ভাই বক্তব্য দিয়ে গেছে, তারা যে কথা বলে গেছে স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। কিন্তু এর অন্তর্বর্তীকালীন সরকারে আছে কারা? আছে তো আমাদের ছাত্র ভাইরা যারা আমাদের সাথে রাজপথে ছিল। তাহলে কি তাদের সুনজর আমাদের দিকে আসা উচিত ছিল না? কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। যখন গোপালগঞ্জের ঘটনায় আমার ভাই বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই সিসি ক্যামেরার সামনে বসে থাকে আর আমার আহত ভাইরা এখনো আলোচনা করে, এখনো হসপিটালে বারান্দায় আকুতি বিনতি করে, তাদের সাথে কি বসার সময় হয় না? আপনি আসিফ মাহমুদ তো এই রাজপথ থেকে উঠে গিয়েছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের মতো এসে বসেননি ওখানে। আপনি আমাদের সাথে ছিলেন, রাজপথের যোদ্ধা ছিলেন, কিন্তু আপনি এখনো এখানে থাকতে আমার ভাইয়েরা জুলাইয়ের আহত যোদ্ধারা এখনো আলোচনা করে। তাহলে কিসের সংস্কার হচ্ছে? এদেশে প্রথম সংস্কার হওয়ার কথা ছিল জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নির্দিষ্ট তালিকা প্রকাশ করা। সংস্কার হওয়ার কথা ছিল যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, তাদের সুচিকিৎসা প্রদান করা। সংস্কার হওয়ার কথা ছিল আমার যে সকল ভাইরা শহীদ হয়েছে, 2000-এর অধিক যে ভাই শহীদ হয়েছে, এক একটা ভাইকে যদি এক একজন করে হত্যা করে তাহলে তো 2000 হত্যাকারী আছে, অনেকেই তো আছে চিহ্নিত। আপনি কোন চিহ্নিত হত্যাকারী বিচার করেছেন? বন্ধুগণ, এই বাংলাদেশ এখন আর কৃষি প্রধান বাংলাদেশ নাই, বাংলাদেশ হয়ে গেছে ইস্যু প্রধান বাংলাদেশ। এক একটা ইস্যু আছে আর একটা ইস্যু চাপা পড়ে যায়, তার সাথে চাপা পড়ে যায় আমার মায়ের সন্তান হারা আর্তনাদ, আমার ভাইয়ের বোন হারা আকুতি। আজকে কোথায় সেই 8 দর্শনের বিচার হয়েছে? কোথায় আমার ভাই হত্যার বিচার হয়েছে? কোথায় গেছে মাইলস্টোনের সেই বেদনা? আমার সাংবাদিক ভাইরা এখন আর এইগুলো প্রতিবেদনে তুলে ধরে না। আমরা কি সংস্কার করেছিলাম? এক এক দিন এক এক নেতা, এক এক কর্মকর্তা এক এক অনুষ্ঠানে যাবে, আর আপনারা শুধু ওটাই তুলে ধরবেন। এই জন্য তো আমরা জুলাই আন্দোলনে নামে নাই। আমরা জুলাই আন্দোলনে নেমেছিলাম এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, 5 তারিখ
যতগুলো ঘটনা ইস্যুর নিচে চাপা পড়েছে প্রত্যেকটা ঘটনা তুলে নিয়ে আসুন, পুঙ্খানুপুঙ্খানু বিচার করতে হবে। নয়তো যে আইন ব্যবস্থা অপরাধীকে চিহ্নিত করার পরেও সেই অপরাধী বিচার করতে যুগের পর যুগ কাটিয়ে দেয়, আমরা ওই আইন ব্যবস্থা তারাও ভেঙে ফেলবো। ব্রিটিশ আইন দিয়ে আর কত বছর আমাদের দেশ চলবে, যে দেশে একজন খুনি, চিহ্নিত খুনি, যার অপরাধ স্বীকার করার পরও যুগের পর যুগ কেটে গেল, তার বিচার হয় না। বন্ধুগণ, দেখছেন 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকে গড়ে উঠেছিল ছাত্র অধিকার পরিষদ। এই ছাত্র অধিকার পরিষদের প্রতিটা নেতা কর্মী তারা বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জেলায় যেখানে নেতৃত্ব দিচ্ছে, আপনার খেয়াল করবেন অধিকাংশ নেতা কর্মী ছিল ছাত্র অধিকার পরিষদে। কিন্তু তাদের সাথে এই জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশে সব থেকে বেশি বৈষম্য